31 ডিসেম্বর 1999 রাশিয়াকে চালাতে ব্যর্থ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন জানিয়ে দিলেন তিনি আর পারছেন না। তিনি দায়িত্ব দিলেন চিপচিপে গড়নের ভাঙা চোয়ালের এক মধ্যবয়সী লোককে। সবার মুখে তখন দুইটা প্রশ্ন, এক, কে এই লোক? দুই, সে কতদিন টিকবে? প্রথম প্রশ্নের উত্তর হল লোকটা ভ্লাদিমির পুতিন। কিন্তু দ্বিতীয় প্রশ্ন, মানে তিনি কতদিন টিকবেন তা আজও জানা যায়নি। 26টা বছর, 312টা মাস, 10,000 দিন পার হয়েছে। পুতিনকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারেনি। যে বা যারা পুতিনের বিরুদ্ধে দাঁড়ায় তাদের কপালে দুর্ভোগ নেমে আসে। কেউ মাঝ আকাশে বিমান দুর্ঘটনায় মারা যান, আবার কেউ বিষাক্ত খাবার খেয়ে ছটফট করে প্রাণ হারান। অনেকে তো পুতিনের বিরুদ্ধে নেমে রাশিয়া ছেড়ে পালিয়েও রক্ষা পাননি। রাশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপের আনাচে কানাচে পুতিনের গোয়েন্দারা ঘাপটি মেরে বসে আছে। আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ হলেও রাশিয়াকে পুতিন যেন তার হাতের তালুর মতো চেনেন। ভাঙাচোরা রাশিয়ার দায়িত্ব নেয়ার পর পুতিন দেখেছিলেন দেশটাকে বিজনেস মাফিয়ারা লুটে খাচ্ছে। সেনাবাহিনী ছিল দুর্বল ও আত্মবিশ্বাসহীন। অথচ আজ সব সমীকরণ বদলে গেছে। পুতিনই এখন সবচেয়ে বড় মাফিয়া। ক্যাপসুলের এই পর্বে জানবেন কোন কোন কারণে পুতিনকে ক্ষমতা থেকে নামানো যায় না, পুতিনকে কেন স্পর্শ করা যায় না। তার উত্তর আছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবিতে। এফএসবি আগে এতটা ক্ষমতাধর ছিল না। পুতিন ক্ষমতায় আসার পর তার প্রথম কাজই ছিল এফএসবিকে পুনর্গঠন করা। তিনি এই গোয়েন্দা সংস্থাকে এতটাই ক্ষমতা দিয়েছেন যে রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এফএসবি এর নজরদারিতে থাকে। আপনি যদি রাশিয়ার একজন প্রভাবশালী মন্ত্রী বা জেনারেল হন, তবে জানবেন যে আপনার পিএ, আপনার ড্রাইভার, এমনকি আপনার রান্নার লোকটিও এফএসবির এজেন্ট হতে পারে। ফলে রাশিয়ার যে কোনো প্রান্তে পুতিন বিরোধী সামান্য একটি ষড়যন্ত্র হলেও সেটা ফাঁস হয়ে যায়। কিন্তু পুতিন কেবল এফএসবির উপর চোখ বন্ধ করে ভরসা করেন না। তিনি রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে মূলত 5টি স্বাধীন শাখায় ভাগ করে দিয়েছেন। 1. এফএসবি। এরা মূলত রাশিয়ার ভেতরের মানুষের উপর নজর রাখে। দেশের ভেতরে কোনো আন্দোলন বা অভ্যুত্থানের সম্ভাবনা আছে কিনা তা বের করা এদের কাজ। 2. এসভিআর। এদের কাজ হলো বিদেশের মাটিতে গোয়েন্দাগিরি করা। রাশিয়ার বাইরে কারা পুতিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তা এরা দেখে। 3. জিআরইউ। এটি হলো সামরিক গোয়েন্দা সংস্থা। রাশিয়ার বিশাল সেনাবাহিনীর কোনো জেনারেল যদি বিদ্রোহ করতে চান, তবে জিপিইউর এজেন্টরা তার সাথে সাথে ধরে ফেলে। 4. এফএসও। এটি পুতিনের সবচেয়ে বিশ্বস্ত এবং ব্যক্তিগত বাহিনী। প্রায় 50,000 সদস্যের এই বাহিনী কেবল পুতিনের দেহরক্ষী নয়, এরা পুতিনের খাবার, পানি, এমনকি তার প্রতিটি পদক্ষেপ স্ক্যান করে। 5. ন্যাশনাল গার্ড। এটি পুতিনের তৈরি একটি বিশেষ বাহিনী, যারা সরাসরি রাষ্ট্রপতির আদেশে চলে। দেশের ভেতরে কোনো বড় অভ্যুত্থান হলে তা পিটিয়ে দমন করার জন্য এদের তৈরি করা হয়েছে। এখন ভাবুন, কেউ যদি পুতিনকে সরাতে চায়, তাহলে তাকে 5টা স্তরকেই একই ছাদের নিচে আনতে হবে, যা একরকম অসম্ভব। পুতিনকে রক্ষার জন্য রাশিয়ার গোয়েন্দারা জঘন্যতম উপায়ে কিছু মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। 2006 সালে লন্ডনের মিলেনিয়াম হোটেলে আলেকজান্ডার লিটভিনেস্কোর মৃত্যু ছিল তেমন একটি ঘটনা। লিটভিনেস্কো ছিলেন সাবেক রুশ গোয়েন্দা, যিনি পুতিনের এবং কেজিবির গোপন অপারেশনগুলো ফাঁস করতে শুরু করেছিলেন। তিনি ভেবেছিলেন লন্ডনে তিনি নিরাপদ, কারণ তার সাথে ব্রিটিশ গোয়েন্দাদের দহরম মহরম ছিল। তাকে মারার জন্য ব্যবহার করা হয়েছিল পোলোনিয়াম 210। এটি এমন এক তেজস্ক্রিয় পদার্থ যা সায়ানাইডের চেয়েও 2.5 লাখ গুণ বেশি বিষাক্ত। গোয়েন্দারা কৌশলে লিটভিনেস্কোর গ্রিন টির কাফে এই বিষ মিশিয়ে দিয়েছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। তার মাথার চুল সব পড়ে গিয়েছিল, চেহারা হয়েছিল বিভৎস। অনেকে জানত এর পেছনে কার হাত আছে, কিন্তু প্রমাণ করা যায়নি। এবারের ঘটনাটা 2018 সালের ইংল্যান্ডের সলসবেরি শহর। সাবেক রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়াকে নিজ বাসায় অভিনব কায়দায় মেরে ফেলার চেষ্টা করা হলে তারা ভাগ্যক্রমে বেঁচে যান। রুশ গোয়েন্দারা তাদের বাড়ির সদর দরজার হাতলে অত্যন্ত বিষাক্ত নোভিচক গ্যাস মাখিয়ে রেখেছিল। এর কোনো রং বা গন্ধ নেই, তাই একে খালি চোখে ধরার মতো কোনো উপায় নেই। এটা শরীরে ঢোকা মাত্রই মানুষের পেশিগুলো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আক্রান্ত ব্যক্তির দম বন্ধ হয়ে ছটফট করতে থাকে এবং কয়েক মিনিটের মধ্যে অসহ্য যন্ত্রণার পর হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যায়। চাইলে গুলি করেও মারা যায়, কিন্তু এভাবে মারতে চাওয়ার কারণ হলো ভয় ঢুকিয়ে দেয়া। গত কয়েক বছরে রাশিয়ার অনেক প্রভাবশালী অলিগার্ক বা শীর্ষধনী তেল কোম্পানির প্রধান এবং উচ্চপদস্থ ডাক্তার রহস্যজনকভাবে হোটেলে বা হাসপাতালের উঁচু জায়গা থেকে পড়ে মারা গেছেন। পুলিশের খাতায় এগুলো দুর্ঘটনা বা আত্মহত্যা হিসেবে লিখে রাখা হয়, কিন্তু গোয়েন্দা বিশ্লেষকরা এটাকে পুতিনের ক্লিন কিলিং কৌশল হিসেবে দেখেন। পুতিনের এই অপারেশনগুলো পরিচালনা করার জন্য একটা গোপনীয় ইউনিট আছে, যেটি ইউনিট 29155 নামে পরিচিত। অনেকে এটাকে জল্লাদ ইউনিট নামেও ডাকে। এদের বিশেষত্ব হলো এদের কোনো নির্দিষ্ট অফিস নেই, কোনো পোশাক নেই।
এরা পর্যটক সেজে বা সাধারণ ব্যবসায়ী সেজে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং কাজ শেষ করে হাওয়ায় মিলিয়ে যায়। মোট কথা হলো, পুতিন বিরোধী ষড়যন্ত্র রাশিয়া তো বটেই, ইউরোপের দেশগুলোতে বসে করাও প্রচণ্ড রিস্কের ব্যাপার। কেই বা চাইবে ৩০ তলা ভবন থেকে নিচে পড়তে বা বিষাক্ত পয়জনে ছটফট করে মরতে? রুশ গোয়েন্দারা গুলি করে মারলে কিন্তু এই ভয়টা ছড়াতো না। এটা মূলত পুতিনকে টিকিয়ে রাখার অব্যর্থ কৌশল। একজন শাসক কতটা দাপুটে তার প্রমাণ পাওয়া যায় সেই শাসক তার দেশের ধনী ব্যবসায়ী তথা অলিগার্কদের কতটা চাপে রাখতে পারেন তার উপর। পুতিন এখানে শতভাগ সফল। সোভিয়েত পতন ও পুতিনের ক্ষমতায় আসা মানে ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই সময়টাতে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন বরিস ইয়েলৎসিন। কিছু ধুরন্ধর ব্যবসায়ী ইয়েলৎসিন সরকারকে ঋণ দেওয়ার বিনিময়ে রাশিয়ার তেল, গ্যাস ও ব্যাংকের শেয়ার নিজেদের হাতে নিয়ে নেয়। ফলে অল্প কিছু মানুষের কাছে গোটা রাশিয়া জিম্মি হয়ে পড়ে। এই অলিগার্করাই রাশিয়াকে চালাত। ১৯৯৬ সালের নির্বাচনে ইয়েলৎসিনকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এই ধনীদের ভূমিকা ছিল। কিন্তু পুতিন আসার পর ঘটনা ঘুরে যায়। ক্ষমতায় আসার মাত্র কয়েক মাস পরেই ২০০০ সালের জুলাইতে পুতিন ক্রেমলিনে ২১ জন শীর্ষ অলিগার্ককে একটি নৈশভোজে আমন্ত্রণ জানান। ব্যবসায়ীরা যখন তাদের বুলেট প্রুফ লিমোজিন কার নিয়ে নামছিলেন তখনও জানতেন না তাদের সঙ্গে কি হতে চলেছে। সেখানে পুতিন একটি অলিখিত চুক্তির প্রস্তাব দেন, যা দ্য গ্রেট বার্গেন নামে পরিচিত। পুতিন অলিগার্কদের সামনে একটি সোজা নিয়ম দাঁড় করান, তোমরা ব্যবসা করো, ধনী হও, কিন্তু রাজনীতিতে ঢুকবে না। যারা এ শর্ত মেনে নিয়েছিল তারা টিকে গিয়েছিল, আর যারা অবজ্ঞা করেছিল তাদের কপালে দুর্ভোগ নেমে আসে। তেমনই এক দুর্ভাগার নাম মিখাইল খোদরকোভস্কি। তিনি ছিলেন রাশিয়ার সবচেয়ে ধনী মানুষদের একজন। খোদরকোভস্কি পুতিনের নির্দেশ অমান্য করে সরাসরি বিরোধী রাজনীতিতে অর্থায়ন শুরু করে। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো পশ্চিমা সংস্থাগুলোকে সমর্থন করছিলেন। এমনকি কিছু বিশ্লেষক বলেন পুতিনকে হটিয়ে তিনি নিজেই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ব্যাপারটা পুতিনের কানে যায়। হঠাৎ খোদরকোভস্কির বিরুদ্ধে কর ফাঁকি ও জালিয়াতির মামলা হয়। তাকে প্রথম ৯ বছর সাজা দেওয়া হয়, যা পরে বাড়িয়ে ১৪ বছর করা হয়। আর তার কোম্পানি ভেঙে রাষ্ট্রের হাতে চলে যায়। তখনকার সময়েও এর মূল্য ছিল ১৭ থেকে ২৪ বিলিয়ন ডলার। ব্যাপারটা অনেকটা গৌতম আদানি ও মুকেশ আম্বানিদের ধরে তাদের আদানি গ্রুপ ও রিলায়েন্স গ্রুপকে জব্দ করার মতো কঠিন। যাই হোক, এই ঘটনা রাশিয়ার বাকি ব্যবসায়ীদের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে যায়। পুতিনের কথার অবাধ্য হলে ব্যবসা ও স্বাধীনতা দুটোই যাবে। ভ্লাদিমির গুসিনস্কি, যাকে রাশিয়ার মিডিয়া সাম্রাজ্যের মোড়ল বলা হতো, তিনিও পুতিনের হাত থেকে বাঁচতে পারেননি। গুসিনস্কির মিডিয়ার অধীনে ছিল এনটিভি নামের জনপ্রিয় চ্যানেল। এই চ্যানেল দিন রাত পুতিনকে নিয়ে সমালোচনা ও ব্যঙ্গ বিদ্রুপ করত। ২০০০ সালে সশস্ত্র এজেন্টরা ক্যামোফ্লোজ পোশাক ও স্কি মাস্ক পরে এনটিভির অফিসে অভিযান চালালো। পুতিনের চাপে গুসিনস্কি তার মিডিয়া সাম্রাজ্য বিক্রি করে দেশ ছাড়তে বাধ্য হয়। এই যে শীর্ষ ব্যবসায়ীদের রাশিয়া ছাড়া করা হচ্ছে, তাদের ব্যবসায়িক সাম্রাজ্যে পুতিন তার নিজের লোকদের বসাতে শুরু করেন, যারা মূলত পুতিনের মতো কেজিবি বা গোয়েন্দা সংস্থা থেকে আসা কর্মকর্তা। তাহলে কি দাঁড়ালো? আগে ধনী ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করত, আর এখন সরকার ধনী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে। একটা রাষ্ট্রপ্রধান কতটা অভেদ্য তা বুঝতে হলে তার নিরাপত্তায় কারা আছে তা দেখতে হবে। চীন বা আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তায় যারা আছেন তারা প্রচণ্ড মেধাবী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পুতিনের নিরাপত্তায় যারা আছেন তারা শুধু মেধাবী না, খুবই বিশ্বস্ত। তারা সিলোভিকি নামে পরিচিত। সিলোভিকি হল রুশ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের নিয়ে গঠিত সবচেয়ে প্রভাবশালী অভিজাত গোষ্ঠী। এটি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নয়, এটাকে সার্কেল বলা যায়। পুতিনের এই সিলোভিকি সার্কেলের শেকড় অনেক গভীর। ৯০ দশকে যখন পুতিন সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র ছিলেন, তখন তিনি একদল বন্ধুর সাথে মিলে লেকের ধারে কয়েকটি ভিলা বা বাড়ি কিনেছিলেন। এই জায়গার নাম ছিল ওজেরো। এই ছোট্ট সার্কেলটাই আজ রাশিয়ার আসল মালিক। পুতিন যখন ক্ষমতায় আসলেন, তিনি তার এই পুরনো বন্ধুদের মস্কোতে নিয়ে আসলেন এবং রাশিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা তেল, গ্যাস ও গোয়েন্দা দপ্তরের চাবিকাঠি তাদের হাতে তুলে দিলেন। এই সিলোভিকি সার্কেলের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষমতাধর ব্যক্তির নাম নিকোলাই পাত্রুশেভ। তিনি পুতিনের সাথে ৭০ ও ৮০ দশকে লেনিনগ্রাদে বা বর্তমান সেন্ট পিটার্সবার্গ কেজিবিতে একসাথে কাজ করেছেন। রাশিয়ার বড় বড় সামরিক সিদ্ধান্ত, গোয়েন্দা অপারেশন এবং পুতিন বিরোধীদের নিশ্চিহ্ন করার মাস্টারমাইন্ড হলেন এই পাত্রুশেভ। পুতিন যা দেখে তা পাত্রুশেভের চোখে দেখে, পুতিন যা শোনে তা পাত্রুশেভের কানে শোনে। পাত্রুশেভ বিশ্বাস করেন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ধ্বংস করতে চায় এবং পুতিনই হলেন রাশিয়ার একমাত্র রক্ষাকর্তা। আরেকজন গুরুত্বপূর্ণ সিলোভিকি হলেন আলেকজান্ডার বোর্টনিকভ, যিনি বর্তমানে রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা এফএসবির প্রধান। তিনি পুতিনের পুরনো কেজিবি আমলের সহকর্মী। বোর্টনিকভের তত্ত্বাবধানে রাশিয়ার প্রতিটি প্রভাবশালী ব্যক্তির উপর সার্বক্ষণিক নজরদারি চলে। এই সিলোভিকি বন্ধুরা জানে পুতিন যদি কোনোদিন ক্ষমতা হারান, তবে তাদের সবার গন্তব্য হবে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত। কারণ পুতিনের শাসনামলে এই সিলোভিকিরা এমন এমন কাজ করেছে যা ফাঁস হলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। পুতিনের সিলোভিকিরা কেবল লাঠি বা বন্দুক চালায় না, তারা এখন রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী। মনে আছে সেই অলিগার্কদের কথা? তাদের হটিয়ে পুতিন সিলোভিকি সার্কেলের বন্ধুদের বসিয়েছেন। সিলোভিকিদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ী হলেন ইগর সেচিন।
তিনি রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানি রোসনেফটের প্রধান। ইগর সেচিনকে বলা হয় পুতিনের ইকোনমিক্যাল হ্যান্ড। যখনই পুতিন কোনো বড় অলিগার্ক বা ব্যবসায়ীকে দমন করতে চান, তখন সেচিনকে লেলিয়ে দেওয়া হয়। খুদর কভস্কির মতো বাঁকা বাঁকা ব্যবসায়ীদের ধ্বংস করে তাদের কোম্পানিগুলো এই রোসনেফটের অধীনে নিয়ে আসা হয়েছিল। পুতিনের আরেকজন অতি বিশ্বস্ত বন্ধু হলেন সের্গেই চেমেজভ। 80-র দশকে যখন পুতিন পূর্ব জার্মানির ড্রেসডেনে কেজিবির অফিসার হিসেবে কাজ করতেন, তখন চেমেজভ তার পাশের অ্যাপার্টমেন্টে থাকতেন। আজ সেই চেমেজভ রাশিয়ার বিশাল অস্ত্র উৎপাদনকারী সংস্থা রসটেকের প্রধান। রসটেকের অধীনে বর্তমানে প্রায় 700 থেকে 800টি কোম্পানি আছে। কালাশনিকভ রাইফেল থেকে শুরু করে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম সবকিছুর মালিকানা রসটেকের। এমনকি রাশিয়ার গাড়ি তৈরির কারখানা লাডা বা টাইটানিয়াম উৎপাদনের কোম্পানিগুলো চেমেজভের হাতে। আমেরিকার বড় 2 অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন এবং বোয়িং বেসরকারি। তারা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে রাগঢাক রেখে কাজ করে, কিন্তু পুতিন তা করেন না। কারণ একটাই, রাশিয়ার অস্ত্র ব্যবসার লাগাম যদি তার বন্ধুর হাতে থাকে, তবে কোনো জেনারেল বা সামরিক কর্মকর্তা বিদ্রোহ করার সাহস পাবে না। কারণ বিদ্রোহ করে ক্ষমতা নিয়ে সেই জেনারেল যদি অস্ত্র না পায়, তাহলে লাভটা কি? চেমেজভ এবং তার পরিবার বর্তমানে রাশিয়ার অন্যতম শীর্ষ ধনী। রাশিয়ার বাইরে চেমেজভের পরিবারের কয়েকশো মিলিয়ন ডলারের ইয়ট এবং বিলাসবহুল ভিলা রয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়ায় অনেক রিপোর্ট বের হয়েছে। কিন্তু পুতিন এসব দুর্নীতি নিয়ে মাথায় ঘামান না। তার কাছে চুরির চেয়ে বড় হলো আনুগত্য। সিলোভিকি পর্ব শেষ হলো, এবার পুতিনের আরও কাছাকাছি আসা যাক। এই স্তরে যারা আছেন তারা হলেন ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস বা FSO। পুতিন জানেন, যারা যুক্তরাষ্ট্রকে পাহারা দেয় তারাই চাইলে একদিন নেতাকে সরিয়ে দিতে পারে। তাই তিনি SFO-কে রাশিয়ার অন্য সব গোয়েন্দা সংস্থা থেকে আলাদা করে রেখেছেন। তারা কেবল রাষ্ট্রপতির আদেশে চলে। এমনকি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও FSO-র কোনো কাজে হস্তক্ষেপ করে না। আপনি যদি ভাবেন পুতিনকে স্রেফ 10 থেকে 12 জন বডিগার্ড পাহারা দেয়, তবে আপনি ভুল। বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী FSO-র সদস্য সংখ্যা প্রায় 50,000। এটা কোনো কোনো ইউরোপীয় দেশের পুরো সেনাবাহিনীর চেয়েও বড়। এই 50,000 সদস্যের কাজ কেবল পুতিনকে ঘেরাও করে রাখা নয়, এদের কাজ হলো পুতিনের প্রতিটি নিঃশ্বাসের উপর নজর রাখা। এদের হাতে এমন সব অত্যাধুনিক অস্ত্র আর প্রযুক্তি থাকে যা রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীও অনেক সময় পায় না। পুতিন যেখানে যান, তা সাইবেরিয়ার বরফে ঢাকা কোনো বাংকার হোক কিংবা ক্রেমলিনের রাজকীয় কক্ষ, FSO আগে থেকে সেই জায়গাকে তাদের দখলে নিয়ে নেয়। পুতিনকে মারার জন্য সরাসরি স্নাইপারের চেয়েও বড় হুমকি হলো বিষ। আর বিষ থেকে পুতিনকে বাঁচাতে FSO যা যা করে তা কোনো হলিউড থ্রিলারকেও হার মানাবে। রোমান সম্রাটদের আমলে যেমন ফুড টেস্টার ছিল, 21শ শতাব্দীতে এসে পুতিন সে প্রথাকে আরও আধুনিক করেছেন। তিনি কোনো খাবার মুখে তোলার আগে সে খাবারের একটি অংশ FSO-র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল খেয়ে দেখে। কিন্তু শুধু খেয়ে দেখাই শেষ কথা নয়, পুতিনের সাথে সবসময় একটা ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ঘোরে। খাবারের প্রতিটি উপাদানে কোনো রাসায়নিক বিষ, তেজস্ক্রিয় পদার্থ বা ভারী ধাতু আছে কিনা তা কয়েক মিনিটের মধ্যে ওই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট সবুজ না আসা পর্যন্ত প্রেসিডেন্ট সেই খাবার স্পর্শও করেন না। পুতিন যদি রাশিয়ার বাইরে বা অন্য কোনো শহরে যান, তিনি কখনোই সেখানকার হোটেলের বা অনুষ্ঠানের খাবার খান না। FSO-র সাথে সবসময় একটি বিশেষ রান্নার দল ঘোরে। তারা নিজেদের সাথে করে রাশিয়ার গোপন খামার থেকে উৎপাদিত শাকসবজি, মাংস এবং পানি বহন করে নিয়ে যায়। এমনকি পুতিনের জন্য রান্নার হাঁড়ি পাতিল এবং চুলাও মস্কো থেকে বিশেষ বিমানে করে নিয়ে আসা হয়। আপনি যদি গত কয়েক বছরে G20 বা আন্তর্জাতিক সম্মেলনগুলোর ভিডিও দেখেন, তবে খেয়াল করবেন বড় বড় বিশ্ব নেতারা যেখানে স্টিম গ্লাসে ওয়াইন বা পানি খাচ্ছে, পুতিন সেখানে নিজের সামনে রাখা সাদা রঙের থার্মাস ফ্লাস্ক থেকে চা বা পানি খাচ্ছেন। তার গ্লাস বা কাপ কেউ ধোয়ার অনুমতিও পায় না। কাজ শেষে FSO তা সিলগালা করে মস্কোতে নিয়ে যায়। FSO-র একটি বিশেষ ইউনিট আছে যাদের কাজ হলো পুতিনের জৈবিক তথ্য বা DNA রক্ষা করা। পুতিন যখন রাশিয়ার বাইরে যান, FSO প্রেসিডেন্টের ব্যবহারের জন্য বিশেষ টয়লেট নিয়ে যায়। পুতিনের মলমূত্র সাধারণ ড্রেনে যেতে দেওয়া হয় না, বরং তা সংগ্রহ করে বিশেষ ব্যাগে ভরে রাশিয়ায় ফেরত আনা হয়। কারণ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যেমন CIA বা MI6 যদি পুতিনের মলমূত্রের নমুনা পায়, তবে তারা খুব সহজে পুতিনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারবে। তিনি কি ওষুধ খাচ্ছেন বা তার কোনো মরণব্যাধি আছে কিনা সব শত্রু দেশের গোয়েন্দারা জেনে ফেলবে। পুতিন যে ঘরে বসেন বা মিটিং করেন, সেখানকার বাতাস প্রতি সেকেন্ডে মনিটর করে FSO টিম। কোনো বিষাক্ত গ্যাস বা তেজস্ক্রিয় কণা বাতাসে ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা তা বোঝার জন্য বডিগার্ডদের কাছে লুকানো সেন্সর থাকে। এমনকি পুতিন যে সোফা বা চেয়ারে বসেন, তার বসার আগে তা আলট্রাভায়োলেট রশ্মি এবং এক্সরে দিয়ে পরীক্ষা করা হয়, যাতে সেখানে কোনো বিষাক্ত সুই বা তেজস্ক্রিয় চিপ লাগানো না থাকে। খুবই সতর্ক থেকে FSO-তে নিয়োগ দেওয়া হয়। এই বাছাই প্রক্রিয়া এতটাই কঠিন যে রাশিয়ার হাজার হাজার সেরা কমান্ডোদের মধ্য থেকে মাত্র হাতে গোনা কয়েকজনকে এখানে নেওয়া হয়। FSO-র সদস্যদের জন্য প্রথম শর্তই হলো তাদের চেহারা এবং শরীর। পুতিনের আশেপাশে যারা থাকবেন তাদের উচ্চতা হতে হয় সাধারণত 5 ফুট 10 ইঞ্চি থেকে 6 ফুট 3 ইঞ্চির মধ্যে। কিন্তু আসল টুইস্ট হলো তাদের ওজনে। FSO এজেন্টদের ওজন হতে হবে তাদের উচ্চতার সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। খুব বেশি পেশিবহুল বডি বিল্ডার টাইপের শরীর এখানে চলে না। তাদের শরীর হতে হবে চিপচিপে এবং বিদ্যুতের মতো গতিশীল। FSO-র সবচেয়ে ইন্টেন্স বা কোর টিমে ঢোকার জন্য বয়স হতে হবে 35-এর নিচে।
ধারণা করা হয় ৩৫ বছরের বেশি হয়ে গেলে মানুষের রিফ্লেক্স বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। এছাড়া তাদের মনস্তত্ত্ব জুড়ে যেন শুধু পুতিনের নিরাপত্তার ব্যাপার থাকে সেটাও নিশ্চিত করা হয়। কেউ যদি রাশিয়ার সেরা বক্সার বা সেরা মার্কসম্যানও হন, তবুও এফএসওতে তার এন্ট্রি নিশ্চিত নয়। গোয়েন্দারা প্রার্থীর অন্তত ৩ প্রজন্মের ইতিহাস খুঁজে বের করে। প্রাথমিকভাবে কয়েকটি বিষয় দেখা হয়। প্রার্থীর দাদা বা পরদাদা কি কখনো সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল? প্রার্থীর কোনো আত্মীয় কি দেশের বাইরে থাকেন? প্রার্থীর বংশের কারো কি কোনো মানসিক রোগের ইতিহাস আছে? পুতিন এমন কাউকে তার পাশে চান না যার রক্তে এক বিন্দুও বিদ্রোহের বীজ আছে। এরপর আসে প্রশিক্ষণ পর্ব। এফএসও এজেন্টদের প্রশিক্ষণে একটা বিশেষ টেকনিক শেখানো হয়, যেখানে খোলা চোখে অল্প সময়ের মধ্যে 1000টিরও ডিটেল স্ক্যান করতে হয়। আপনি যদি পুতিনের কোনো পাবলিক প্লেসের ভিডিও দেখেন, দেখবেন তার বডিগার্ডদের মাথা অন্যদের চেয়ে অস্বাভাবিক রকমের অস্থির। কার হাত পকেটে, কার দৃষ্টি কোন দিকে, এসব কিছুই তাদের চোখ এড়ায় না। মোট কথা, তাদের মানুষ থেকে মেশিনে পরিণত করা হয়। এফএসও সদস্যদের ক্যারিয়ার কেবল পাহারাদারি দিয়ে শেষ হয় না। যারা পুতিনকে সফলভাবে কয়েক বছর পাহারা দিয়েছেন এবং তার মন জয় করেছেন, তাদের পরবর্তী গন্তব্য হয় রাশিয়ার বড় বড় রাজকীয় পদ। রাশিয়ার বর্তমান অনেক প্রভাবশালী গভর্নর, মন্ত্রী, এমনকি বড় বড় কোম্পানির সিইওরা আগে পুতিনের বডিগার্ড ছিলেন। এটা পুতিনের এক দারুণ চাল। নিজের বিশ্বস্ত বডিগার্ডদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তিনি বর্তমান বডিগার্ডদের অদৃশ্য লোভের মধ্যে রাখেন। এবার আসা যাক সবচেয়ে আকাঙ্ক্ষিত ও বিতর্কিত ব্যাপারটায়। সেটা হলো, পুতিনকে আপনি সত্যি দেখছেন নাকি পুতিনের মতো অন্য কাউকে দেখছেন? কারণ বছরের পর বছর ধরে একটা দাবি শোনা যায়, পুতিনের একাধিক বডি ডাবল থাকতে পারে। ইতিহাসে এমন নজির আছে যেখানে রাষ্ট্রপ্রধানরা নিজেদের নিরাপত্তার জন্য দেখতে কাছাকাছি মানুষ ব্যবহার করেছেন। তাই পুতিনের ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো না। এবার রাশিয়ার আরও গভীরে নজর দেওয়া যাক। রাশিয়ার গণতন্ত্রকে অনেকে ব্যঙ্গ করে পুতিনতন্ত্র বলে, কিন্তু আজ থেকে 2 যুগ আগে রাশিয়ায় পুতিনের এতটা প্রভাব ছিল না। রাশিয়াতে তখন গভর্নরদের দাপট চলত। এই গভর্নররা বিভিন্ন এলাকা থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতেন। ফলে পুতিনের প্রতি অনুগত থাকার চেয়ে গভর্নররা নিজেদের এলাকার জনগণের প্রতি অনুগত ছিলেন। পুতিন এই সিস্টেমটাকে সমূলে উপড়ে ফেলার সুযোগ খুঁজছিলেন, আর সেই সুযোগ তিনি পেলেন এক চরম মর্মান্তিক রক্তপাতের মধ্য দিয়ে। 2004 সালের 1 সেপ্টেম্বর রাশিয়ার উত্তর ওসেটিয়ার ছোট শহর বেসলান। রাশিয়ার সব স্কুলে সেদিন ছিল ডে অফ নলেজ বা নতুন শিক্ষাবর্ষের উৎসব। কিন্তু সেই উৎসব নিমিষেই পরিণত হল পৃথিবীর ইতিহাসের অন্যতম বিভৎস রক্তপাতে। একদল ভারী অস্ত্রধারী চেচেন সন্ত্রাসী বেসলানের স্কুল নম্বর 1-এ ঢুকে পড়ে প্রায় 1200 মানুষকে জিম্মি করে, যার বেশিরভাগই ছিল ছোট ছোট শিশু। পুরো 3 দিন জিম্মি দশা চলার পর যখন রাশিয়ার স্পেশাল ফোর্স স্কুলে অভিযান চালায়, তখন সেখানে যেন নরক নেমে এসেছিল। 2 পক্ষের গুলিতে 330 জনেরও বেশি মানুষ মারা যায়, যার মধ্যে 186 জনে ছিল নিষ্পাপ শিশু। পুরো রাশিয়া তখন শোকে পাথর হয়ে গেছে। 13 সেপ্টেম্বর ঘটনার মাত্র 12 দিন পর পুতিন ক্রেমলিনে এক জরুরি বৈঠক ডাকলেন। সেখানে পুতিন যা বললেন তার সারমর্ম হল, রাশিয়া ভেতর থেকে নড়বড় হয়ে গেছে বলেই সন্ত্রাসীরা এ সাহস পেয়েছে। তাই এখন থেকে দেশকে রক্ষা করতে হলে আঞ্চলিক গভর্নরদের সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়া বন্ধ করতে হবে। পুতিনের যুক্তি ছিল, সরাসরি নির্বাচন হলে গভর্নররা স্থানীয় স্বার্থ দেখে, তারা মস্কোর আদেশ শোনে না, এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই এখন থেকে রাষ্ট্রপতি তথা পুতিন নিজে গভর্নরদের নাম প্রস্তাব করবেন এবং স্থানীয় সংসদ কেবল তাতে সিল মারবে। এভাবে রাতারাতি রাশিয়ার 89টি অঞ্চলের বিশাল বিশাল রাজ্যের গভর্নররা পুতিনের এক একজন নিযুক্ত কর্মচারীতে পরিণত হলেন। এর ফলে কি হলো? রাশিয়ার প্রতিটি কোণায় এখন পুতিনের হ্যাঁতে হ্যাঁ মেলানো এবং নাতে না মেলানো লোকেরা বসে আছে। রাশিয়ার বিশাল মানচিত্রটা এখন আক্ষরিক অর্থে পুতিনের পকেটে ঢুকে গেছে। পুতিন জানতেন, শুধু নিজের পছন্দের গভর্নর নিয়োগ দিলে হবে না, তাদের উপর নজরদারি করার জন্য একটা আলাদা বাহিনী লাগবে। তিনি রাশিয়াকে 8টি ফেডারেল ডিস্ট্রিক্টে ভাগ করলেন। প্রতিটি ডিস্ট্রিক্টের উপর তিনি একজন করে প্রেসিডেন্সিয়াল এনভয় বা বিশেষ তদারককারী বসালেন। মজার ব্যাপার হলো, এই এনভয়দের প্রায় সবাই সাবেক কেজিবি অফিসার বা জাদরেল জেনারেল। এরা সরাসরি পুতিনকে রিপোর্ট করতেন। গভর্নর কার সাথে ডিনার করছেন, কোন ব্যবসায়ীর সাথে হাত মেলাচ্ছেন, সব খবর মুহূর্তের মধ্যেই ক্রেমলিনে পৌঁছে যায়। কিন্তু এত বড় দেশ থেকে গণতন্ত্র তুলে দেওয়াটা তো সহজ কাজ না। তাই প্রবল চাপের মুখে 2012 সালে পুতিন গভর্নর নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে দিতে বাধ্য হন। তবে এবার তিনি আরও একটা চাল চাললেন। রাশিয়ার আইন অনুযায়ী কেউ যদি কোনো অঞ্চলের গভর্নর পদে নির্বাচন করতে চান, তবে তাকে সেই অঞ্চলের 5% থেকে 10% স্থানীয় কাউন্সিলরদের, মানে যারা পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, তাদের সই বা লিখিত সমর্থন জোগাড় করতে হবে। শুনে খুব গণতান্ত্রিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই আসল কারসাজি। রাশিয়ার প্রায় সব স্থানীয় কাউন্সিলরই পুতিনের নিজস্ব দল ইউনাইটেড রাশিয়ার সদস্য। ফলে পুতিন যাকে গ্রিন সিগন্যাল দেবেন না, রাশিয়ার কোনো কাউন্সিলরই ওই ব্যক্তিকে সই দেওয়ার সাহস পায় না। তাই কোনো জাদরেল বিরোধী নেতা নির্বাচনে দাঁড়ানোর ফর্মই কিনতে পারে না। অনেক সময় দেখা যায় নির্বাচনে পুতিনের অনুগত প্রার্থীর বিপরীতে মাত্র 3-4 জন নামকাওয়াস্তে দামি প্রার্থী দাঁড় করানো হয়, যাদের কেউ চেনেও না। ফলে রাশিয়ার 89টি অঞ্চলের সিংহাসনে কেবল পুতিনের ইয়েস ম্যানরাই বসে। রাশিয়া খনিজ সম্পদের ঠাসা একটি দেশ। ইয়ামাল নেনেটস অঞ্চলে আছে অফুরন্ত প্রাকৃতিক গ্যাস, ইয়াকুতিয়া অঞ্চলে আছে হীরা,
আর তাতারস্থান অঞ্চলে আছে তেল। আগে এই সম্পদের আয়ের একটি বড় অংশ আঞ্চলিক গভর্নররা সরাসরি খরচ করতেন। পুতিন ক্ষমতায় এসেই এই অর্থনৈতিক স্বাধীনতার টুটি চেপে ধরলেন। বর্তমানে রাশিয়ার প্রতিটি অঞ্চল থেকে আসা রাজস্বের বেশিরভাগই সরাসরি মস্কোর কেন্দ্রীয় কোষাগারে জমা হয়। এখন নিয়ম হলো সব টাকা আগে পুতিনের পকেটে যাবে, এরপর ক্রেমলিন ঠিক করবে কোন অঞ্চলকে কত টাকা দেয়া হবে। হয়তো ভাবছেন এটা করে লাভ কি? এখন কোনো গভর্নর যদি পুতিনের কথা মতো চলেন, তাহলে তার অঞ্চলে মস্কো থেকে কোটি কোটি রুবেলের বাজেট পাঠানো হয়। সে টাকায় ঝকঝকে রাস্তা, আধুনিক হাসপাতাল আর বড় বড় স্টেডিয়াম তৈরি করা হয়। আর যদি কোনো গভর্নর অবাধ্য হওয়ার চেষ্টা করে, তবে সাথে সাথে তার অঞ্চলের বাজেট কমিয়ে দেওয়া হয়। এটাকে ভাতে মারার কৌশল বলা যায়। দীর্ঘদিন টিকে থাকতে হলে সংকট সামাল দেওয়ার ক্ষমতা থাকতে হয়। এ কাজে পুতিন একটু বেশি দক্ষ। 2 যুগেরও বেশি শাসনামলে তিনি 3টি বড় সংকট বা অগ্নি পরীক্ষার মুখে পড়েছেন। সংকট নাম্বার 1, চেচেনদের দমন। কিছু ব্যাটসম্যান আছেন যারা ক্রিজে এসে সেট হওয়ার বদলে 4 ছক্কা মারতে শুরু করেন। পুতিন তেমন ধাঁচের ব্যাটসম্যান। তিনি ক্ষমতায় আসার পরপরই চেচেনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। চেচনিয়া মূলত রাশিয়ার একটি মুসলিম প্রধান অঞ্চল। এরা রাশিয়া থেকে আলাদা হতে চাইত। এর আগে 1994 থেকে 1996 সালে প্রথম চেচেন যুদ্ধ হয়েছিল, যেখানে রুশ আর্মি বাজেভাবে হেরেছিল। তাই দ্বিতীয় চেচেন যুদ্ধে পুতিনের সামনে রাশিয়ার আত্মসম্মান ও অখণ্ডতা রক্ষার চ্যালেঞ্জ ছিল। পুতিন চেচনিয়ার রাজধানী গ্রোজনি দখলের জন্য কোনো নিয়ম মানেননি। তিনি বিমান বাহিনী এবং ভারী কামান ব্যবহার করে পুরো শহরটিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। তিনি সেখানে কার্পেট বোম্বিং করেছিলেন বলে অভিযোগ আছে। 2000 সালে জাতিসংঘ গ্রোজনিকে পৃথিবীর সবচেয়ে বিধ্বস্ত শহর হিসেবে ঘোষণা করেছিল। পুতিনের বার্তা ছিল পরিষ্কার, স্বাধীনতার স্বপ্ন দেখলে তোমাদের ঘরবাড়ি এভাবেই ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। পুতিন জানতেন শুধু অস্ত্র দিয়ে একটি জাতিকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যাবে না। যে কোনো দিন তৃতীয় চেচেন যুদ্ধ শুরু হতে পারে। এজন্য তিনি চেচেন বিদ্রোহীদের মধ্য থেকেই একজনকে বেছে নিলেন, যার নাম আখমত কাদিরভ। পুতিন কাদিরভকে রাশিয়ার অনুগত থাকার বিনিময়ে চেচনিয়া শাসনভার এবং বিপুল পরিমাণ অর্থ দিলেন। মানে বিদ্রোহী চেচেনদের শাসনের দায়িত্ব তিনি তুলে দিলেন আরেক চেচেনের হাতে। এটি ছিল পুতিনের শত্রু দিয়ে শত্রু দমন করার শ্রেষ্ঠ উদাহরণ। আজ আখমতের ছেলে রমজান কাদিরভ পুতিনের সবচেয়ে বিশ্বস্ত জল্লাদ হিসেবে পরিচিত, যার নিজস্ব ব্যক্তিগত বাহিনী। কাদিরভ বলছি পুতিনের জন্য যে কোনো নৃশংস কাজ করার জন্য প্রস্তুত থাকে। সংকট নাম্বার 2, ক্রিমিয়া দখল। 2014 সাল। ইউক্রেনে তখন ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলছে। রাশিয়ার বন্ধুবর প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ গণঅভ্যুত্থানের মুখে ইউক্রেন ছেড়ে পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন। এখন ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়ে যায়, তবে রাশিয়ার সেভান্তোপোল নেভাল বেস হুমকির মুখে পড়বে। এজন্য পুতিন ক্রিমিয়া দখলের পরিকল্পনা করেন। কেননা সেভান্তোপোল হল ক্রিমিয়া দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত বন্দর শহর। এখানে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট বা কৃষ্ণ সাগরীয় নৌবহরের প্রধান ঘাঁটি। যাই হোক, স্পেশাল ফোর্স ব্যবহার করে পুতিন 2014 সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়া দখলে নেন। সেখানে পুতিন একটি গণভোটও দেন, যেখানে দেখানো হয় ক্রিমিয়ার 97% মানুষ রাশিয়ার সাথে যোগ দিতে চায়। ব্যাস, ইউক্রেনের স্বাধীন প্রজাতন্ত্র থেকে ক্রিমিয়া চলে আসলো রাশিয়ার দখলে। ক্রিমিয়ার চারপাশের বিশাল সমুদ্র এলাকা এবং সেখানে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস ও তেলের খনি এখন রাশিয়ার কবজায়। সঙ্গে ন্যাটো থ্রেট তো কমলই। সংকট নাম্বার 3, ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহ। 2023 সালের 23 জুন রাশিয়ার রোস্তভ অন ডন শহর। রাশিয়ারই ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ তাদের ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার সামরিক দপ্তর দখল করে ফেলল। তাদের নেতা ইয়েভগেনি প্রিগোজিন ঘোষণা করলেন তিনি মস্কোর দিকে মার্চ করবেন। পুতিনের 25 বছরের শাসনামলে এটি ছিল তার ক্ষমতার উপর আসা সবচেয়ে বড় সরাসরি চ্যালেঞ্জ। প্রিগোজিন ছিলেন একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী থেকে সফল ব্যবসায়ী। তিনি পুতিনের এতই কাছের লোক ছিলেন যে তাকে পুতিনের শেফ বলা হতো। পরবর্তীতে তিনি পুতিনের নির্দেশে ওয়াগনার গ্রুপ গঠন করেন, যা সিরিয়া, লিবিয়া এবং সবশেষ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে। কাছের মানুষের এমন বিরুদ্ধ আচরণ পুতিনের কপালে চিন্তার ভাঁজ ফেলে। পুতিন বুঝে যান যদি সরাসরি বড় সংঘর্ষ হয় তাহলে সেটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। তাই তিনি পুরো শক্তি ব্যবহার না করে পর্দার আড়ালে আলোচনা শুরু করেন। এই জায়গায় প্রবেশ করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন এবং প্রিগোজিনের সাথে সরাসরি কথা বলেন। দ্রুত একটা চুক্তি দাঁড়ায়। ওয়াগনার বাহিনী মস্কোর দিকে অগ্রসর হওয়া বন্ধ করবে। প্রিগোজিন বেলারুশে চলে যাবে। বিদ্রোহে অংশ নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। এ চুক্তির পর ওয়াগনার বাহিনী হঠাৎ করে থেমে যায় এবং পিছু হটে। বিশ্ব অবাক হয়ে ভাবল পুতিন কি তবে প্রিগোজিনকে ক্ষমা করে দিলেন? ঠিক 2 মাস পর 23 আগস্ট 2023 প্রিগোজিনের ব্যক্তিগত বিমান মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে মাঝ আকাশে রহস্যজনকভাবে বিধ্বস্ত হল। বিমানে থাকা প্রিগোজিন সহ 10 জনই মারা গেলেন। প্রিগোজিনের মৃত্যুর পর পুতিন অত্যন্ত শান্তভাবে টেলিভিশনে শোক প্রকাশ করলেন। কেউ প্রমাণ করতে পারেনি এর পেছনে পুতিনের হাত আছে, কিন্তু কারো জানতে বাকি নেই এর পেছনে কার হাত ছিল। প্রিগোজিনের মৃত্যুর পর পুতিন পুরো ওয়াগনার বাহিনীকে ভেঙে দিলেন এবং তাদের সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এলেন। যে সেনাবাহিনী পুতিনের ভয়ের কারণ হতে পারত তাদের তিনি নিজের পকেটে পুরে নিলেন। এবার পুতিনের টিকে থাকার সবচেয়ে সহজ কারণটাই নজর দেওয়া যাক। সেটা হলো পরমাণু অস্ত্র।
আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে প্রায় ৫,৫৫০টি, কিন্তু পুতিনের ভান্ডারে আছে ৬,২৫৭টি। এগুলোকে দিয়ে পৃথিবীকে অন্তত ১০ বার পুরোপুরি ধ্বংস করে ফেলা সম্ভব। পুতিনের এই বিশাল ভান্ডারের মধ্যে প্রায় ১,৪৫৮টি ওয়ারহেড সবসময় অ্যাক্টিভ বা যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়। এগুলো রাশিয়ার বিশাল সাইবেরিয়া থেকে শুরু করে সাবমেরিনের অন্ধকার প্রকোষ্ঠে লুকিয়ে রাখা হয়েছে। পুতিনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম RS-28 সারমাট, যাকে ন্যাটো ডাকে স্যাটার্ন 2 নামে। এটি মূলত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। এই মিসাইল একসাথে ১০ থেকে ১৫টি পারমাণবিক বোমা বহন করতে পারে। এটি পৃথিবীর যে কোনো প্রান্তে ১৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত করতে পারে। এর গতি এত বেশি যে বর্তমান বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেম একে মাঝ আকাশে ধ্বংস করতে পারবে না। পুতিন তার পারমাণবিক শক্তিকে ৩টি স্তরে ভাগ করেছেন। ১. স্থলপথ। রাশিয়ার গভীর জঙ্গলে এবং পাহাড়ি এলাকায় শত শত ভূগর্ভস্থ বাংকার বা সাইলো আছে। সেখান থেকে ইয়ার্স মিসাইলগুলো সে কেন্দ্রের নোটিশে উৎক্ষেপণ করা যায়। এছাড়া রাশিয়ার আছে মোবাইল লঞ্চার, যা ট্রাকের উপরে বসিয়ে জঙ্গলে লুকিয়ে রাখা হয়। স্যাটেলাইট দিয়ে এগুলো খুঁজে বের করা প্রায় অসম্ভব। ২. জলপথ। রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তাদের পারমাণবিক সাবমেরিন বহর, বিশেষ করে বোরেই ক্লাস সাবমেরিন। এগুলো সমুদ্রের শত শত ফুট নিচে নিঃশব্দে গাপটি মেরে বসে থাকতে পারে। প্রতিটি সাবমেরিনে ১৬টি মিসাইল থাকে এবং প্রতিটি মিসাইলে একাধিক পারমাণবিক বোমা থাকে। পুতিন জানেন ডাঙার সব অস্ত্র ধ্বংস হলেও সমুদ্রের নিচ থেকে আসা একটি মিসাইলই যে কোনো শত্রু দেশকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ৩. আকাশপথ। রাশিয়ার Tu-160 স্ট্র্যাটেজিক বোম্বার, যাকে রাশিয়ার পাইলটরা হোয়াইট সোয়ান বলে ডাকে, এটি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সুপারসনিক যুদ্ধবিমান। এটি পারমাণবিক মিসাইল নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে। পুতিন প্রায় ন্যাটোর সীমান্তের কাছাকাছি এই বিমানগুলো পাঠিয়ে পশ্চিমা বিশ্বের স্নায়ুচাপ বাড়িয়ে দেন। পুতিনের অস্ত্রাগারে এমন একটি অস্ত্র আছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। তার নাম পসাইডন টর্পেডো। একে বলা হয় ডুমসডে ড্রোন। এটি একটি বিশাল ড্রোন টর্পেডো যা সমুদ্রের নিচ দিয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিতে পারে। এটি যখন কোনো উপকূলীয় শহর যেমন নিউ ইয়র্ক বা লন্ডনের কাছে এসে বিস্ফোরিত হবে, তখন ৫০০ মিটার উঁচু একটি রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় সুনামি তৈরি হবে। এই সুনামির পানি যে শহরকে স্পর্শ করবে সেখানে কয়েকশো বছর কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। বিশ্লেষকরা ধারণা করেন পুতিন এই অস্ত্রের কথা প্রচার করে মূলত পশ্চিমা বিশ্বকে ব্ল্যাকমেইল করেন, যাতে তারা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়াতে ভয় পায়। তারা আরও ধারণা করেন পুতিনের কাছে এমন একটি সিস্টেম আছে যার নাম পেরিমিটার। পশ্চিমা দেশগুলোতে এটি ডেড হেড নামে পরিচিত। এটি সোভিয়েত আমলের একটি রহস্যময় প্রযুক্তি, যা পুতিন আরও উন্নত করেছেন। যদি কোনো বড় হামলায় পুতিন এবং রাশিয়ার সব শীর্ষ নেতা মারাও যান, তবুও এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে উঠবে। এটি স্বয়ংক্রিয়ভাবে রাশিয়ার সব পারমাণবিক মিসাইলকে শত্রুর দিকে ছুড়ে দেবে, অর্থাৎ পুতিন ডুবলে সবাইকে নিয়েই ডুববেন। এসব অস্ত্রশস্ত্রের কারণে পশ্চিমারা তাকে বেশি খাটতে চায় না। পুতিনের টিকে থাকার আরেকটি কারণ হল রাশিয়ার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পারা। পুতিনকে হঠাতে পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র হল রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর ইতিহাসের সবচেয়ে বড় এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পশ্চিমের লক্ষ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, যাতে পুতিন যুদ্ধ থামাতে বাধ্য হন। কিন্তু বাস্তব চিত্রটা একদম উল্টো। পুতিন রাশিয়ার অর্থনীতিকে এখন কিছুটা ওয়ার ইকোনমি বা যুদ্ধ অর্থনীতিতে রূপান্তর করেছেন। রাশিয়ার বিশাল বিশাল কারখানাগুলোতে এখন দিন-রাত ২৪ ঘন্টা মিসাইল, ট্যাঙ্ক আর গোলাবারুদ তৈরি হচ্ছে। শুনতে অবাক লাগলেও এই যুদ্ধই রাশিয়ার অনেক মানুষের জন্য কর্মসংস্থান নিয়ে এসেছে। সামরিক খাতে বেতন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পুতিন সাধারণ জনগণের কাছে এই যুদ্ধকে রাশিয়ার অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে প্রচার করছেন। ফলে মানুষ অর্থনৈতিক কষ্ট সহ্য করেও পুতিনের পাশে থাকছে। একনায়কতান্ত্রিক শাসনে জনগণের কষ্ট শাসকের ক্ষমতায় প্রভাব ফেলে না, যতক্ষণ পর্যন্ত শাসকের হাতে বন্দুক আর রুটি দুটোই থাকে। পুতিনের হাতে এই দুটো জিনিস যথেষ্ট পরিমাণে আছে। তার সবচেয়ে বড় শক্তি হল নতুন বন্ধু এবং বিকল্প বাণিজ্যের রাস্তা। ইউরোপ যখন রাশিয়ার গ্যাস আর তেল নেওয়া বন্ধ করল, পুতিন মুহূর্তের মধ্যে তার পাইপলাইনের মুখ ঘুরিয়ে দিলেন এশিয়ার দিকে। বর্তমানে চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, আর ভারত রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কিনছে। পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে এক বিশাল শ্যাডো ফ্লিট বা গোপন জাহাজ বহর তৈরি করেছেন, যা দিয়ে তিনি গোপনে সারা বিশ্বে তেল সরবরাহ করছেন। ফলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ার শঙ্কাই নেই। এভাবেই পুতিন দেশ ও দেশের বাইরের সব সংকট মোকাবিলা করছেন। যদি অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, তাহলে তিনি 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তখন তার বয়স হবে 83। তার শাসনকালের মেয়াদ হবে 36 বছর বা 3 যুগ। পুতিন কি ততদিন টিকতে পারবেন? উত্তরটা সময়ের হাতে।